আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভোটে কেউ অংশ না নিলেও সাধারণ মানুষের কাছে স্বচ্ছ হলেই নির্বাচন সফল হবে বললেন সিইসি। বিকেলে রাজধানীর কাওলায় প্রধানমন্ত্রীর জনসভা। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের অনশন। মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল স্টেট ডিপার্টমেন্ট। আজ মহালয়া, শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোনো দল অংশ না নিলেও জনগণের কাছে স্বচ্ছ ও গ্রহণযোগ্য হলেই নির্বাচন সফল হবে। দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ মাঠ প্রশাসনের কর্তা ব্যক্তিদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের সময় এই মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দলীয় চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে প্রশাসনের কর্মকর্তাদের ভোটের মাঠে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। একরামুল হক সায়েমের রিপোর্ট। নির্বাচন সংশ্লিষ্টদের ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দিচ্ছে ইসি। এবার জেলা ও বিভাগীয় পর্যায়ে পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের প্রশিক্ষণ শুরু করেছে নির্বাচন কমিশন। রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই প্রশিক্ষণে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নিচ্ছেন। 2 দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিইসি সহ 4 নির্বাচন কমিশনার। রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেয়ার আহ্বান জানান তারা। রাজনৈতিক সমস্যা বা কিছু যদি থেকে থাকে সেগুলো রাজনৈতিকভাবে রাজনীতিবিদরা সমাধান করবেন এবং যেটুক সমাধান করবেন সেটুক দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। আমাদেরকে আমরাই দেখছি না, কিন্তু আমাদেরকে বহির্বিশ্ব দেখছে, সেটাও মাথায় রাখতে হবে। আমরা এমন উদাহরণ সৃষ্টি করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা অনুকরণীয় হয়ে থাকবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, জনগণের সামনে স্বচ্ছ ভোট আয়োজনই মূল লক্ষ্য। জনগণকেও দেখতে হবে যে নির্বাচনে ফেয়ারনেস ছিল। জনগণকে দেখতে হবে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পেরেছে, প্রবেশ করে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এইটুকু যদি আমরা দেখাতে পারি সকলে মিলে, কে নির্বাচনে আসলো কে আসলো না, জনগণ যদি আসে, ভোটাররা যদি আসেন, তাদের যদি ভোটাধিকার প্রয়োগ করেন, তাহলে নির্বাচনে একটা বড় সফলতা, আমি যদি আপেক্ষিক অর্থে বলি, অর্জিত হয়ে যাবে। মাঠ পর্যায়ে ডিসিএসপিদেরই আসল সরকার মন্তব্য করে নিরপেক্ষতার সাথে নির্বাচনের দায়িত্ব পালন করার নির্দেশনা দেন সিইসি। দলীয় চিন্তা ভাবনার ঊর্ধ্বে থেকে পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করতে সমর্থ হবেন। আপনাদের সহায়তায়, আপনাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকায় নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষিত হবে, কোনো অঘটন ঘটবে না, সহিংসতা হবে না। পুলিশ, প্রশাসন ও ইসির মাঠ পর্যায়ের কর্তা ব্যক্তিদের 2 ভাগে ভাগ করে প্রথম দফায় 115 জনকে প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে সংঘর্ষ, সহিংসতা ও সন্ত্রাসবাদের ঝুঁকি এড়াতে মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্ট থেকে লেভেল 2 অ্যাডভাইজারি বা বাড়তি এই সতর্কবার্তা বৃহস্পতিবার জারি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অপরাধ ও সন্ত্রাস বাড়ায় কিছু এলাকা আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 2024 সালের জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত সম্ভাব্য জাতীয় নির্বাচনকে ঘিরে সংঘর্ষ, সহিংসতার ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছে মার্কিন কর্তৃপক্ষ। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে লেভেল 3 সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সতর্কবার্তায় অপহরণ এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পার্বত্য এলাকায় মার্কিন নাগরিকদের ভ্রমণ ঝুঁকিপূর্ণ হবে বলে উল্লেখ করা হয়েছে। এতে
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানী নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 3 ঘণ্টার অনশন কর্মসূচি পালন করছে বিএনপি। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে এই অনশন কর্মসূচি শুরু হয়, যা চলবে দুপুর 2টা পর্যন্ত। অনশন কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতারা। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দিয়েছেন। অনশনের নেতারা বলেন, গুরুতর অসুস্থ হওয়ার পরও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে সরকার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিভিন্ন পেশাজীবী সংগঠন, সমমনা জোট ও দলের নেতারাও অনশনে সংহতি জানিয়ে বক্তব্য রাখছেন। সমাপনী বক্তা হিসেবে এতে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশেপাশের সড়কে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের সফট ওপেনিং উপলক্ষে রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন মাঠে আয়োজন করা হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাকে কেন্দ্র করে উৎসবের আমেজ রয়েছে নেতাকর্মীদের মাঝে। ইতোমধ্যে ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশের স্থলে আসতে শুরু করেছেন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যোগ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে জনসভা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। গত 7 অক্টোবর সমাবেশটি হওয়ার কথা থাকলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। দর্শক, কাওলায় প্রধানমন্ত্রী জনসভাস্থলে আছেন সহকর্মী আপেল মাহমুদ। চলে যাচ্ছি তার কাছে। আপেল, জনসমাগম কেমন দেখছেন জনসভাস্থলে? নাবিলা, রাজধানীর কাওলায় যে জনসভার আয়োজন করা হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত, আসলে আর মাত্র হাতে 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টা পরে মূলত মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই জনসভাস্থলে পৌঁছাবেন এবং এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এবং আপনাকে যদি একটু পিছনে দেখানোর চেষ্টা করে, আসলে যে এই জনসভা কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর থেকে শুরু করে ঢাকা মহানগর দক্ষিণেরও কিন্তু নেতাকর্মীরা এই জনসভাস্থলে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং ওয়ার্ডের যেসব নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এই কাওলা মাঠের কিন্তু তাদের পদচারণা পুরো ভরপুর হয়ে গেছে। এবং আপনি একটু যদি দেখেন যে বিভিন্ন কালারের গেঞ্জি থেকে শুরু করে, টুপি থেকে শুরু করে, বিভিন্ন ধরনের প্লে কার্ড থেকে শুরু করে বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু নেতা কর্মীরা এই জনসভাস্থলে উপস্থিত হয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কখন এই জনসভাস্থলে আসবেন এবং কখন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন সেই অপেক্ষা করছেন। এখানে মূলত 2টি উদ্দেশ্যে জনসভা করা হচ্ছে। একটি হচ্ছে যে জানেন যে সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে তফসিল ঘোষণা করা হবে, এই তফসিল ঘোষণা কেন্দ্র করে নেতাকর্মীদের উজ্জীবিত রাখা, যে ভোটের যে একটা আবহ, সেই আবহ তৈরি করা। এবং আরেকটি হচ্ছে যে এই জানেন যে বিএনপি বিভিন্ন ধরনের কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করছে, তাদের প্রতিহত করা এবং ভোট নির্বাচন মাঠটিকে বা রাজপথ দখলে রাখার জন্য মূলত বলতে গেলে এই জনসভার আয়োজন করা হয়েছে। এবং সর্বশেষ বলে রাখি যে এই জনসভা কিন্তু গত 7 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এই 14 তারিখে আজকে অনুষ্ঠিত হচ্ছে। এ ছিল এখানকার সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ আপেল আপনাকে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূর্ণলগ্ন শুভ মহালয়া আজ। 6 দিন পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুর্গাপূজা। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন মণ্ডপে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়। সকালে বনানী পূজা মণ্ডপে মহালয়ার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অন্যদিকে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট চত্বরে আয়োজিত মহালয়ার অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। তামান্না জেনিফারের রিপোর্ট। আলোর দুতি ছড়িয়ে ধরণীতে আসেন মা দুর্গা। তাই ভোরের আলো ফোটার সাথে সাথে চণ্ডীপাঠের মাধ্যমে মর্তলোকে আমন্ত্রণ জানানো হয় শক্তির দশভুজা দেবীকে। ওম কর্তব্যস্মিন দেবী মহাত্মগণমণি
শুরু হয় দেবীপক্ষের দুর্গোৎসবের ক্ষণগণনার এই মুহূর্তকে স্মরণীয় করতে রাজধানীর পূজা মণ্ডপগুলোতে ছিল বিশেষ আয়োজন। আগামী 20 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের দুর্গোৎসবের। এ সময় ভক্তরা প্রার্থনা করেন তাদের মৃত স্বজনের আত্মার শান্তির জন্য। পিতৃপুরুষদের স্মরণ করে আমরা সামনের দিনগুলো যাতে দুর্গাপূজা উদযাপন করতে পারি সেভাবে আমরা প্রস্তুতি নিতে থাকি। তো এবার আমরা চেষ্টা করছি যে সবাইকে যেন মাকে সুন্দরভাবে প্রদর্শন করাতে পারি। রাজধানীর মণ্ডপে মহালয়ার আয়োজনে যোগ দেন সরকারের মন্ত্রী ও বিশিষ্টজনেরা। প্রতি বছর যে পূজা মণ্ডপের সংখ্যা বাড়ে, এটির কারণ হচ্ছে দেশে নিরাপত্তা আছে এবং মানুষের মধ্যে সামর্থ্য আছে। দুর্গা মা যেমন সেই মহিষাসুরকে দমন করেন, দুষ্টের দমন, শিষ্টের পালন, এই যে আমাদের চেষ্টা। সারা দেশে এবার 32,408টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। পঞ্জিকা মতে দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে স্বর্গলোক থেকে মর্তলোকে আসবেন, ফিরেও যাবেন ঘোড়ায় চড়ে। এর অর্থ ফসল ও শস্যহানির মতো প্রাকৃতিক দুর্যোগ হলেও কল্যাণের বার্তাবাহ দেবী দুর্গা ধরণীতে শান্তি ফিরিয়ে দেবেন, এমন প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের। তামান্না জেনিফার, এটিএন বাংলা, ঢাকা। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ও সরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়া সিন্ডিকেট ও অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের কারণে পণ্যের দাম কমানো যাচ্ছে না বলেও জানান তিনি। রাজধানী বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ব্যবসায়ীদের কারসাজি বাজারে অস্থিরতার মূল কারণ, যা প্রতিরোধে 7টি সুপারিশ তুলে ধরেন তিনি। তরিক ইসলামের রিপোর্ট। কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে বেসরকারি খাতের সদিচ্ছা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ইডেন মহিলা কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বাজার নিয়ন্ত্রণের সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়ে তুলে ধরেন 7 দফা সুপারিশ। ডিম এবং ব্রয়লার মুরগির উৎপাদনটা কিছু কর্পোরেট কোম্পানির কাছে বন্দী হয়ে যাচ্ছে, এবং আমরা যেটা দেখেছি যে পোলট্রির যে ছোট ছোট খামারিরা রয়েছে তারা কন্ট্রাক্ট ফার্মিং এর কারণের জন্য তারা অনেকেই পুঁজি হারাচ্ছে। কারণ ছোট ছোট যে খামারি রয়েছে সেই খামারিকে বড় বড় যে কর্পোরেট কোম্পানি রয়েছে তার কাছ থেকে ডিমের বীজ নিতে হয়, ডিম নিতে হয়, মুরগি নিতে হয়, ছোট ছোট বাচ্চা মুরগি নিতে হয়, কিন্তু তার কাছে আবার তাকে বিক্রি করতে হয়। এই যে কন্ট্রাক্ট ফার্মিং এবং সেই দাম নির্ধারণ করে দেয়, এবং এই কন্ট্রাক্ট ফার্মিং এর কারণের জন্য কিন্তু ছোট ছোট খামারিরা কিন্তু আজকে তারা পুঁজি হারাচ্ছে, তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চাইলেন ভোক্তা অধিকার মহাপরিচালক। বেসরকারি খাতের সদিচ্ছার অভাবই কিন্তু আমাদের এই যে কৃষিজ পণ্যের দাম বৃদ্ধির একটি অন্যতম কারণ, এবং আমার কাছে মনে হয়েছে যে এখানে আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যেভাবে কাজ করছে সেই একইভাবে যদি আমাদের বেসরকারি প্রতিষ্ঠানকেও যদি আমরা এই অ্যালাইনমেন্টে আনতে পারতাম, তাহলে আমাদের দেশে যেটি আছে সারা বিশ্বব্যাপী যে সমস্যা, সেই সমস্যার পরেও কিন্তু আমরা অনেক ভালোভাবে টিকে আছি। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতায় নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের বাজার। কিছু কিছু সিন্ডিকেট সবসময় সব সমাজে আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে নাই, সুইজারল্যান্ডে নাই, ভারতে নাই, নানা চরিত্রের নানা ধরনের। আমাদের এখানে সিন্ডিকেট আছে হয়তো এইগুলাতে বেশি, কারণ আমরা এখনো নিম্ন পর্যায়ে আছি। ভাঙ্গার ব্যাপারে আমি কোনো লাঠিসোঁটা দিয়ে ভাঙ্গার পক্ষপাত মোটেও নই, বন্দুক দিয়ে ভাঙ্গার পক্ষপাত মোটেও নাই, কারণ না দেখলে আপনি কারোর বাড়ি মারবেন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঠাকুরগাঁওয়ে 12 মাসি আমের বাগান করে এলাকায় তাক লাগিয়েছেন বিপ্লব নামের এক চাষি। আমের মৌসুম শেষ হলেও এখন তার বাগানের গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে হলুদ ও সবুজ বর্ণের আম। আর এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন আম বাগান করতে। কৃষি বিভাগ বলছে এ জাতের আম চাষে চাষিদের উৎসাহিত করা হচ্ছে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাস্তর গ্রামের বাসিন্দা বিপ্লব কুমার ও তার স্ত্রী এমিরানী রায় 2 বছর আগে 3 লাখ টাকা খরচ করে বাড়ির পাশে 2 বিঘা জমিতে থাই কাটিমন জাতের 12 মাসি আমের বাগান গড়ে তোলেন। এই বাগানে 450টি আম গাছের চারা রোপণ করেন তারা। পরের বছরই বাগানে ফল আসতে শুরু করে। অত্যন্ত সুস্বাদু এ আম নিজ বাগানেই 250 টাকা কেজি দরে বিক্রি করেছেন। এ পর্যন্ত লক্ষাধিক টাকারও বেশি আম বিক্রি করেছেন তারা। আমের ফলন মোটামুটি অনেক ভালো, খুব সুন্দর ফলন এসেছে। তো আশা করি এই ফলনের হিসাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আমের ফলন এবার খুব ভালো হয়েছে, খেতে খুব মিষ্টি এবং সুস্বাদু। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন এই আম বাগান দেখতে, আবার অনেকে আগ্রহী হচ্ছেন এমন বাগান করতে। বিপ্লবের আমের বাগান দেখতে আসছি, আম বাগান দেখে খুব ভালো লাগলো। আম দেখে আমাদেরও খুব খুশি। এখন আমিও মনস্থ করছি তাই আম লাগাবো। আমি 12 মাসি জাতের আম চাষ ও এর সম্প্রসারণে চাষিদের উৎসাহিত করার পাশাপাশি সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি প্রচলিত জাতের পাশাপাশি যদি নাবি জাতগুলো তারা আম উৎপাদন করতে পারে, আগামীতে বাগান বৃদ্ধি পাবে। আগামীতে এসব জাতের ফল পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি একটি দেশের সামগ্রিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। পরিবেশ বিপর্যয় এবার হুমকির মুখে পড়েছে সারা বিশ্বের পুষ্টির যোগান। গবেষকরা বলছেন আগামী 30 বছর 5 কোটি টন প্রোটিনের ঘাটতি হতে যাচ্ছে। এর কারণ অতিরিক্ত শিকারে সাগর মহাসাগরে মাছের উৎপাদন কমে যাওয়া, যা নিয়ে শঙ্কিত সমুদ্র বিজ্ঞানীরা। ফজলে রাব্বির রিপোর্ট। নরওয়েজিয়ান জাহাজটি মাছ শিকারে ছুটে চলেছে অ্যান্টার্কটিক পেনিসুলিয়ায়। তাদের টার্গেট অনেকটা চিংড়ির মতো দেখতে ক্রিল নামের একটি বিশেষ প্রজাতির মাছ, যা মানব শরীরের পুষ্টি চাহিদা মেটাতে প্রয়োজনীয় প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সহ নানা খাদ্যপ্রাণের ঠাসা। বিশ্বজুড়ে এই মাছের বাণিজ্য $বিলিয়ন, যা থেকে তৈরি হয় জরুরি ওষুধ সহ নানা ধরনের খাদ্যপণ্য। এই মাছই এখন মিলছে না সাগরে। ক্রিল মাছ অ্যান্টার্কটিকা বরফের নিচে ডিম পাড়ে, বংশ বিস্তার করে। পানির উষ্ণতা বেড়ে বরফ কমে যাওয়ায় সেই প্রক্রিয়া আর হচ্ছে না, তাই আশঙ্কাজনকভাবে কমছে এই মাছ। তিমি সহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির বড় মাছের অন্যতম খাবারও এই ক্রিল ফিশ। এই খাদ্য কমে যাওয়ায় এখন এসবও হুমকিতে। বস্তুত জলবায়ুর এই ক্ষতি সাগর মহাসাগরের খাদ্যচক্র ও জীবন বৈচিত্র্যকে ভীষণ হুমকিতে ফেলেছে। সবাই ভাবে তিমি, সিল সহ নানা প্রজাতির সামুদ্রিক জীবের বিশাল ভাণ্ডার রয়েছে দক্ষিণ সাগর আর অ্যান্টার্কটিকায়, কিন্তু সে অবস্থা এখন আর নেই। পরিবেশ বিজ্ঞানী ও পুষ্টিবিদরা মনে করছেন আগামীতে বিশ্ব বড় ধরনের যে পুষ্টি সংকটে পড়ছে তা মোকাবেলায় এখনই সর্বোচ্চ সতর্ক হতে হবে। তা না হলে কয়েক কোটি মানুষ ভুগতে পারে পুষ্টিহীনতায়, ছড়িয়ে পড়তে পারে নতুন মহামারী। ফজলে রাব্বি, এটিএন বাংলা। এবারে বিশ্বকাপ ক্রিকেট। আহমেদাবাদে বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে লড়ছে পাকিস্তান এবং ভারত। দুপুরে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এর আগে ওয়ানডে বিশ্বকাপে কখনোই বিরাট কোহলিদের হারাতে পারেনি বাবর আজমরা। সেই বৃত্ত থেকে আজ বের হতে চাইবে শাহিন শাহ আফ্রিদিরা। টুর্নামেন্টে নিজেদের 2 ম্যাচেই জিতেছে ভারত ও পাকিস্তান। পার্টেক্স খেলার খবর। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোল 2024 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিয়েছে পর্তুগাল। নিজেদের মাঠে তারা 3-2 গোলে পরাজিত করে স্লোভাকিয়াকে। অন্য ম্যাচে এমবাপ্পের জোড়া গোলে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। তারা 2-1 ব্যবধানে পরাজিত করেছে নেদারল্যান্ডসকে। পরাগ আরমানের রিপোর্ট। নিষেধাজ্ঞা কাটিয়ে রোনালদো ইউরো ফুটবলে স্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নামেন। ফিরেই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েন। তবে স্লোভাকরাও কম যায় না, তারাও আক্রমণে উঠে আসে বারবার। খেলার 18 মিনিটে গনসালো রামোসের কল্যাণে লিড পায় স্বাগতিক পর্তুগিজরা।
29 মিনিটে পর্তুগিজ আক্রমণ হাত দিয়ে ঠেকালে পেনাল্টি পায় রোনালদোরা। স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন CR7। দ্বিতীয়ার্ধের শুরুতে টানা বৃষ্টিতে খেলার গতি কিছুটা কমে যায় পর্তুগিজদের। সেই সুযোগে 69 মিনিটে ব্যবধান 2-1 নামিয়ে আনেন স্লোভাকিয়ার হ্যান্সকো। 72 মিনিটে রোনালদো 3-1 ব্যবধানে দলকে এগিয়ে দেন। জাতীয় দলের হয়ে 38 বছর বয়সী তারকার এটি 125তম গোল। 80 মিনিটে স্লোভাকিয়া আবারও ব্যবধান কমিয়ে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ফেরালেও দলের পরাজয় ঠেকাতে পারেনি। এই জয়ে গ্রুপের 7 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করল পর্তুগাল। এদিকে ক্লাবের হয়ে যে গোল খরায় ভুগছিলেন এমবাপ্পে, আমস্টারডামের ইউএন ক্রুইফ এরিনায় জাতীয় দলের হয়ে নেমেই তা ছেড়ে ফেললেন। 2 অর্ধে একবার করে বল পাঠালেন নেদারল্যান্ডসের জালে। তাতে অধিনায়কের নৈপুণ্যে ডাচদেরকে 2-1 ব্যবধানে হারিয়ে 2024 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্ব নিশ্চিত করল ফ্রান্স। পরাকামান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটে কেউ অংশ না নিলেও সাধারণ মানুষের কাছে স্বচ্ছ হলে নির্বাচন সফল হবে বললেন সিইসি। বিকেলে রাজধানীর কাওলায় প্রধানমন্ত্রীর জনসভা। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের অনশন। মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল স্টেট ডিপার্টমেন্ট। আজ মহালয়া, শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।